Hello students, welcome to my channel Science Studiant. আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সামের জন্য এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্টেন্ট জিকে ডেইলি বেসিসে প্র্যাকটিস করছি। অলরেডি আমি এর আগে 7টা ভিডিও করে দিয়েছি। আজকে হচ্ছে পর্ব নাম্বার 8। তো পর্ব নাম্বার 8 আমরা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1 কি রয়েছে? মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল। মানে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কত সালে হারিয়েছিল? তো প্রথমত আমাদের প্রথমে যেটা জানতে লাগবে সেটা হচ্ছে এই যে মোহনবাগান ক্লাব বা মোহনবাগান স্পোর্টিং ক্লাব এটা কত সালে তৈরি হয় এবং কে তৈরি করেন এই বিষয়ে একটু আমরা আগে জেনে নিই। তারপরে আমরা দেখব যে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল। তো প্রথমত তোমরা মনে রাখবে 1880 সালে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল বলতে গেলে। সেটা ছিল স্টার্টিং 1880। এই সময় ভারতীয় জাতীয়তাবাদের যে বিদ্রোহ, সেই ভারতীয় জাতীয়তাবাদের বিদ্রোহ ভারতীয়দের কল্পনা শক্তিকে অনেকটাই জাগরিত করে তুলেছিল। এই আন্দোলনকে সাহায্য করার জন্য উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলের মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু, কি নাম বললাম? ভূপেন্দ্রনাথ বসু 1889 সালের 15ই আগস্ট মোহনবাগান স্পোর্টিং ক্লাব তৈরি করেন। তাহলে মোহনবাগান স্পোর্টিং ক্লাব কবে তৈরি করেন বললাম? 1889 সালে 15ই আগস্ট মোহনবাগান স্পোর্টিং ক্লাব তৈরি করেন। কে তৈরি করেন? ভূপেন্দ্রনাথ বসু মোহনবাগান স্পোর্টিং ক্লাব তৈরি করেন। আর এখানে যে কোশ্চেনটা রয়েছে তাতে বলেছে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল। মনে রাখবে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল 1911 সালে। এটাও এক্সট্রাভাবে তোমাদের মনে রাখতে লাগবে কিন্তু, মোহনবাগান ক্লাব কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, অনেক সময় কোশ্চেনে দিতে পারে। তো উত্তর হয়ে যাবে ভূপেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান হলো। পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞানকে কি বলা হয়? পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞানকে বলা হয় অর্নিথোলজি। কি বলা হয়? অর্নিথোলজি বলা হয়। পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞানকে বলা হয় অর্নিথোলজি। এছাড়া তোমরা আরো কয়েকগুলোই জেনে রাখতে পারো, আমি এক এক করে বলছি, তোমরা খাতায় লিখে নেবে। প্রথমত হচ্ছে জেনেটিক্স হচ্ছে তোমার জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা সংক্রান্ত অধ্যয়ন। আচ্ছা, তারপর তোমরা লিখবা ফাইকোলজি, ইম্পর্টেন্ট, ফাইকোলজি, শৈবাল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি। শৈবাল সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? ফাইকোলজি। দেন লিখবা মাইকোলজি। মাইকোলজি হচ্ছে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। জিওলজি হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। ইকোলজি বাস্তু সংস্থান সংক্রান্ত বিদ্যা। পমোলজি হচ্ছে ফল চাষ আবাদ সংক্রান্ত বিদ্যা। এন্টোমোলজি মনে রাখবা, এন্টোমোলজি হচ্ছে তোমার কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান। এভিকালচার এটা হচ্ছে পাখি পালন সংক্রান্ত বিদ্যা। অ্যানাটমি শারীরবিদ্যা। অস্টিওলজি হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। তো
তো যেগুলা বললাম সেগুলো তোমরা একটু লিখে নেবে। চলে যাই তার পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 3, দ্য স্পিড অফ থট এর লেখক হলেন। দ্য স্পিড অফ থট এর লেখক হলেন। দ্য স্পিড অফ থট এর লেখক হচ্ছেন বিল গেটস। এখানে গেটস লেখাটা ঠিকঠাক আসেনি, এটা গেটস হবে, হ্যাঁ, বিল গেটস। এখানে লেখা আছে গেটস, বিল গেটস। বিল গেটস। তাহলে দ্য স্পিড অফ থট এর লেখক হচ্ছে বিল গেটস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা হলো ফুটবল। ফুটবল হলো পৃথিবীর সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা। এরপর চলে আসি কোশ্চেন নাম্বার 5, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত 15th অর্থ কমিশনের প্রধান হলেন। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত 15th অর্থ কমিশনের প্রধান কে? 15th অর্থ কমিশনের প্রধান হচ্ছেন এন.কে. সিং। এন.কে. সিং। আচ্ছা, তোমরা মনে রাখবে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। মনে রাখবা অর্থ কমিশন গঠিত হয় কিন্তু 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কত বললাম? 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়, এটা তোমাদের মনে রাখতে লাগবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, কোন বছর প্রথম পর্যায়ে 14টি ব্যাংক ছাড়া আরও কিছু বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয়েছিল? এটা হয়ে যাবে 1980 সালে। 1980 সালে। মনে রাখবে 1969 সালের 19শে জুলাই 1969 সালের 19শে জুলাই ভারত সরকার 14টি বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করেন। তো এটা প্রথম হয়েছিল 1969 সালের 19শে জুলাই 14টা বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করেছিল। তারপরে এই 14টি বাণিজ্যিক ব্যাংক ছাড়াও কিছু বাণিজ্যিক ব্যাংকে আবার জাতীয়করণ করেন। সেই সালটা কবে? 1980। 1980। জেনারেলি কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা আসে যে কত সালে 14টি বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 1969। তবে এবার কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলে তোমাদের একটাই এক্সাম হবে, কাজেই কোশ্চেনের লেভেল কিন্তু একটু বাড়বে, একটু হার্ড লেভেল হবে আশা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টাইপেরই কোশ্চেন পড়বে। চলে যাই কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, কোন তারিখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়? কত তারিখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে 1 জুলাই। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। পাবলিক অ্যাকাউন্টস কমিটির কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি লোকসভার যে স্পিকার তার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। জিএসটি চালু পর কোন ট্যাক্স তুলে নেওয়া হয়েছে? জিএসটি চালুর পর কোন ট্যাক্স তুলে নেওয়া হয়েছে? জিএসটি চালুর পর সার্ভিস ট্যাক্স এটাকে তুলে নেওয়া হয়েছে। মানব উন্নয়ন সূচকটির এসডিআই এর মান ধরা হয়? মানব উন্নয়ন সূচকের মান কত ধরা হয়? দেখো, মানব উন্নয়ন সূচকের মান 0 থেকে 1 এর মধ্যে হয়। 0 থেকে 1 এর মধ্যে হয় মানব উন্নয়ন সূচকের মান। আচ্ছা, মানব উন্নয়ন সূচক একটা পরিসংখ্যানগত সরঞ্জাম যা একটি দেশের সামগ্রিক অগ্রগতিকে তার সামাজিক এবং অর্থনৈতিক মাত্রায় পরিমাপ করতে ব্যবহৃত হয়। একটি দেশের সূচক মানুষের স্বাস্থ্য, তাদের শিক্ষা অর্জনের স্তর এবং তাদের জীবনযাত্রার মানের উপর নির্ভর করে। মনে রাখবে, এইচডিআই যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ মানব উন্নয়ন সূচক, এই মানব উন্নয়ন সূচকের প্রস্তাব প্রথম দিয়েছিলেন পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব উল হক। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেনে পড়ে যে এইচডিআই এর কথা প্রথম কে বলেন? এইচডিআই এর কথা প্রথম বলেন পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব উল হক। তিনি কত সালে বলেছিলেন? তিনি 1990 সালে এইচডিআই এর কথা বলেছিলেন। এটা তোমাদের মনে রাখতে লাগবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়েম্বল এটা রচিত হয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু দ্বারা। অর্থাৎ পণ্ডিত নেহেরু হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো, পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি, এটা রাষ্ট্রপতি হবে না, এটা রাষ্ট্র হবে, প্রতিটাকে কেটে দাও। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি রূপায়ণের আবেদন করা যায়। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি যেটাকে বলা হয় ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। এই ডিপিএসপি বাস্তবায়ন করার জন্য না হাইকোর্টে, না সুপ্রিম কোর্টে, নাকি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কোথাও আবেদন করা যায় না। অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, ডিপিএসপি কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? এটা ধারা নাম্বার 36 থেকে 51 এর মধ্যে রয়েছে। কত থেকে কত? 36 থেকে 51, এটা ধারার মধ্যে রয়েছে। 36 থেকে 51 এই ধারার মধ্যে রয়েছে ডিপিএসপি। আচ্ছা, কত নাম্বার পার্টের মধ্যে পড়েছে ডিপিএসপি? ডিপিএসপি পড়েছে পার্ট 4 এর মধ্যে। কত নাম্বার পার্টে ডিপিএসপি আছে? কিন্তু পার্ট নাম্বার 4 এর মধ্যে।
পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, রাজ্য আইনসভার অনুমোদন ব্যতি রেখে রাজ্যপালের ঘোষিত অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে? রাজ্য আইনসভার অনুমোদন ব্যতি রেখে রাজ্যপালের ঘোষিত অর্ডিন্যান্স সর্বাধিক 6 মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে। কোশ্চেন নাম্বার 14, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হলো? ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হলো, দেখো ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টে স্তর আছে। কি কি 3টে স্তর? প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টি হলো পঞ্চায়েত সমিতি, আর তৃতীয়টি হলো জেলা পরিষদ। তো আমাদের কোশ্চেনের মধ্যে এখানে বলেছে যে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর, তাহলে এটা প্রথম স্তর, এটা শেষ স্তর, তাহলে মাঝখানে স্তর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতি, অর্থাৎ পঞ্চায়েত সমিতি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা প্রিএম্বল হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? কি টু দ্য কনস্টিটিউশন কে বলেছেন? এটা বলেছেন আর্নেস্ট বার্কার। শব্দটা কে বলেছেন? এই উক্তিটা কে দিয়েছেন? আর্নেস্ট বার্কার বলেছেন। এই মন্তব্যটা হচ্ছে আর্নেস্ট বার্কারের। আচ্ছা, এছাড়া তোমরা মনে রাখবে আরো কিছু আমি বলে দিচ্ছি। দেখো কে এম মুন্সি এখানে লেখা আছে। কে এম মুন্সি তিনিও একটা মন্তব্য করেছিলেন প্রস্তাবনা বিষয়ে বা প্রস্তাবনা সম্পর্কে, সেটা হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ। কে এম মুন্সি প্রস্তাবনাকে বলেছে পলিটিক্যাল হরোস্কোপ। আর এটা এম এ হবে, এন এ না, এম এ পালকিওয়ালা, এটা এম এ হবে, এম এ পালকিওয়ালা। তিনি বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস, এটা ভার্গব হবে, ভার্গব, ঠাকুরদাস ভার্গব, তিনি বলেছেন সোল অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আমি আবার বলছি কে কি বলেছে। প্রথমত হচ্ছে আর্নেস্ট বার্কার, তিনি বলেছেন প্রস্তাবনাকে কি টু দ্য কনস্টিটিউশন। কে এম মুন্সি, তিনি বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ। এম এ পালকিওয়ালা, তিনি বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব, তিনি বলেছেন সোল অফ দ্য কনস্টিটিউশন। তো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিকঠাক করে লিখে নেবে। পরের প্রশ্নে যদি আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 16, নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর ড্যাম এটা কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম। আচ্ছা বলো তো কৃষ্ণা নদী কোথা থেকে উদ্ভূত হয়েছে বা কোথায় থেকে উৎপত্তি হয়েছে? কৃষ্ণা নদী মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পর সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে বইতে থাকে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের হংসলাঢিবি গ্রামের কাছে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর ড্যাম, আলমাট্টি ড্যাম,
শ্রীশৈলব ড্যাম অবস্থিত। তাহলে আমি 3টা ড্যামের নাম বললাম, তোমরা লিখে নেবে। এক তো নাগার্জুন সাগর ড্যাম, যেটা অলরেডি কোশ্চেনের মধ্যেই আছে। দ্বিতীয়ত হচ্ছে আলমাট্টি ড্যাম, আলমাট্টি ড্যাম, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। 3 নাম্বার হচ্ছে শ্রীশৈলম ড্যাম। এই 3টা ড্যামের নাম তোমরা মনে রাখবে। এই 3টা ড্যাম হচ্ছে নাগার্জুন, 3টা ড্যাম হচ্ছে কৃষ্ণা নদীর উপর তৈরি ড্যাম। কোশ্চেন নাম্বার 17, পরের প্রশ্ন, কানাডা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কানাডা বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? কানাডা বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। কানাডা বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। তো তোমাদের আমি বলেছিলাম যে আমার প্রত্যেকটা সেটে জিওগ্রাফির এই ড্যামগুলি থাকবে। তো সেক্ষেত্রে আমার সাথে সাথে তোমার প্র্যাকটিস করতে থাকলে দেখবে যে অনেক ড্যামের নাম এবং কোন নদীর উপর গড়ে উঠেছে, লোকেশন কোথায়, সমস্ত কিছু কিন্তু তোমার পড়া হয়ে যাবে। তো পরপর পরপর প্রত্যেকটা সেটেই ভিডিওই তোমাকে কিন্তু দেখতে লাগবে। চলে আসে কোশ্চেন নাম্বার 18। সিল্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সিল্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সিল্ক গবেষণা কেন্দ্র এটা আছে মাইসোর। মাইসোরে রয়েছে সিল্ক গবেষণা কেন্দ্র। কোশ্চেন নাম্বার 19, কোল ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয়েছে? কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল, কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল কত সালে তৈরি হয়েছে? কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল এটা তৈরি হয়েছে 1975 হবে, এটা 1975 সিআইএল এটা কিন্তু তৈরি হয় 1975। এটা ভুল আছে উত্তর, এটা হয়ে যাবে 1975 সিআইএল তৈরি হয় 1975। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, জলঢাকা নদীর উৎস হলো? জলঢাকা নদীর উৎস কি? জলঢাকা নদীর উৎস হলো বিদাং হ্রদ। বিদাং হ্রদ থেকে তৈরি হয়েছে জলঢাকা নদী। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা এক কাজ করবে, সায়েন্স টিডিএন লিখে সার্চ করবে ইউটিউবে। সেক্ষেত্রে প্রথমেই আমার চ্যানেল পেয়ে যাবে। আমার চ্যানেল পেয়ে যাওয়ার পরে তোমাদের যেটা করতে লাগবে, এখানে ভিউ চ্যানেলে গিয়ে দেখবে যে এখানে তোমাদের প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টের প্রথম দিকেই পাবে ডাব্লিউবিপি প্র্যাকটিস সেট ফর 2025। এখানে আমি অলরেডি 6টা ভিডিও আপলোড করে রেখেছি। অলরেডি 6টা ভিডিও আপলোড করা আছে এই প্লেলিস্টের মধ্যে। যে দেখতে পাচ্ছ পরপর পরপর ভিডিও রয়েছে। যে প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 3, প্র্যাকটিস সেট 4, প্র্যাকটিস সেট 5, প্র্যাকটিস সেট 6। তো আজকে যে ভিডিওটা হচ্ছে এটা প্র্যাকটিস সেট 7 হবে। তো সেক্ষেত্রে যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নেবে। তো আজকে এত পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের পর্বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।